পরের বক্তা শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, বিজেপি। নমস্কার। ভোটার পুরাতন ভৃত্য নয়, ভোটার কোনো কেনা গোলাম নয়। ভোটার দিনের শেষে তার রাজনৈতিক মতামতকে উপস্থাপিত করে ভোটদান কেন্দ্রে পৌঁছে যায়, ভোট দেয়। কখনো দক্ষিণপন্থীদের ভোট বামপন্থীর দিকে আসছে, কখনো রামের ভোট বামে যাচ্ছে, এই যে বিতর্ক চলেছে। এবং আজকের এই যে মোশন সেট করেছেন, এটা তো একটা পুরো কোনো দার্শনিককে নিয়ে আসার প্রয়োজন ছিল। যে ভোটারকে চিনবেন কি করে? ভোটারকে তো এভাবে চেনা যায় না। ভোটারকে চেনবার আগে তো রাজনৈতিক ব্যক্তিত্বদের চিনতে হয়, তাদের রাজনৈতিক অবস্থানকে চিনতে হয়। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে স্লোগান শুনেছি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চাপের কাছে মাথা নত করে কেন্দ্রীয় সরকারের বাজেট তৈরির বিরুদ্ধে আপনারা সিপিআইএমকে ভোট দিন। আমরা শুনেছি ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশাবলী মেনে নিয়ে ভারতবর্ষের শ্রমনীতি শিল্পনীতির পরিচালনা করবার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সিপিআইএমকে ভোট দিন। আমরা এই রাজ্যের মাটিতে কংগ্রেসকে বলতে শুনেছি যে সাইবাড়ি হত্যাকাণ্ডের সেই কালো দিনটার কথা স্মরণ করুন। 34 বছরের রাজত্বে 50,000 কংগ্রেসের কর্মী খুন হয়েছে, মানুষের জীবন জীবিকাকে বাজেয়াপ্ত করা হয়েছে। আজকে সেই দুটো রাজনৈতিক দল একদিকে, আর লড়াই করছেন কার সঙ্গে? লড়াই করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া একটা অশান্ত শিশু, ডিএনএ তো এক। আর অদ্ভুতভাবে দেখছি এখানে লড়াই করছেন, আর দিল্লিতে গিয়ে অন্য দৃশ্য। মাঝখানে রাহুল গান্ধী, একদিকে সীতারাম ইয়েচুরি বা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলায় জোটের ছবিতে সীতারাম ইয়েচুরি নেই, আর গণশক্তির ছবিতে সেখানে মমতা ব্যানার্জি নেই। কেউ কারোর সঙ্গে কথা বলছেন না, তাকাচ্ছেন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। বাংলার মানুষের সঙ্গে কি নতুন ছলনা? এর বাইরে তো আমাদের বেরোতে হবে, এই মানুষগুলোকে তো চিনতে হবে। ভোট হচ্ছিল, যাই হোক, এখানে একটা মোটামুটি নাটক চলছিল। আমি আমার দল করি, আমার মতো করে আমার কথা বলবো, ব্রাত্য জুমলার কথা বলবে, শতরূপ নিজের অবস্থানের কথা বলবে, এটা চলবে। কিন্তু অদ্ভুত বিষয় যেটা, সেটা হলো সিপিএম কংগ্রেস এখানে যৌথভাবে লড়াইটা ঠিকঠাক দিচ্ছিল, মানে ওরা মনে করছিল ঠিক দিচ্ছে। ভোট তো অনেক পরের কথা, ভোট তো মানুষ দেবে। কিন্তু দেখা গেল যেই মুর্শিদাবাদ আর মালদা পেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে দিল্লি থেকে শাসন করা শুরু হলো অধীর রঞ্জন চৌধুরীকে। অধীরবাবু এতক্ষণ মনোরঞ্জন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে। একবারের জন্য সোনিয়া গান্ধী কিংবা মল্লিকার্জুন খাড়গে তাকে শাসন করতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে ছিলেন, জোটে আছেন এবং জোটেই থাকবেন। আর আরও পশ্চিমবঙ্গের মানুষ এটা চিন্তা করছে যে প্রত্যেক নির্বাচন যখনই আসে, নির্বাচনের 1.5 বছর আগে থেকে তৃণমূল কংগ্রেসের বন্ধুরা বলতে শুরু করেন পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তী প্রধানমন্ত্রী বাঙালি মুখ, পরবর্তী প্রধানমন্ত্রী হবেন একজন মহিলা। আর নির্বাচন যখন কাছে আসে তখনই বলে আমরাই হব নির্ণায়ক শক্তি। এখন চাবি কার পকেটে? মাঝখানে তো আপনার কুণালের কাছেই চাবি, তারপর আবার দেখা গেল কুণালের কাছ থেকে চাবি অন্য লোক কেড়ে নিয়েছে। এই চাবিও তো বাংলার মানুষ খুঁজছে। আগে ভোটারকে আমরা কি করে চিনবো? আমাদের তো লোক চিনতে হবে। আমরা কোথা থেকে এসেছি সেই অতীতের স্মৃতির প্রয়োজন, আমরা কোথায় যাব সেটা দেখার প্রয়োজন। আবার একটু আগে আমাদের প্রতিভাবান নাট্যকার ব্রাত্য বসু তিনি বলে দিলেন প্রধানমন্ত্রী ধ্যান করছেন। আর ধ্যান করছেন, মানুষ দেখছে ধ্যান করছে। প্রধানমন্ত্রী ধ্যান করছেন এ কারণেই, কারণ এ রাজ্যের একজন চিকিৎসক, তিনি আরো তার আরো শক্তিশালী, নির্মল মাঝি, ডাক্তার মানুষ, উনি বলেছেন যে সারদা দেবীর পুনর্জন্ম হয়ে গেছে কালীঘাটে। এখন নরেন্দ্র মোদী বুঝতে পারছে না যে যখন এখানে জীবন্ত মা সারদা এবং এত দেব দেবতাদের ছড়াছড়ি, তাহলে বাংলার মানুষ কেন এত মন্দির মসজিদে যাচ্ছে?
এইটা জানার জন্য যে প্রকৃত ভারত মাতাই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা জানার জন্য উনি বিবেকানন্দ রক মেমোরিয়ালে গেছেন। বিবেকানন্দ বলেছিলেন যে আমি ভারত মাতা দর্শন পেয়েছি, আর উনি দেখতে গেছেন যে ভারত মাতা কে।